ক্লাস 10 এর সকল ছাত্রকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা প্রশ্নপত্র সমাধান করব। তো সেক্ষেত্রে যেহেতু প্রথম পরীক্ষা তোমাদের ফার্স্ট প্রি টেস্ট, তো ফার্স্ট প্রি টেস্টের প্রশ্নপত্র সমাধান করব আমরা 2019 থেকে শুরু করে পিছন দিকে যাব। তো আজকে আমি 2019 এই ফার্স্ট প্রি টেস্টের পেপারটা সলভ করব, ঠিক আছে? তো আমরা শুরু করছি। তো প্রথম যে প্রশ্ন থাকে, একের দাগে 6টা যে প্রশ্ন থাকে তোমরা জানো, এগুলো এমসিকিউ টাইপ। তো এগুলোর ক্যালকুলেশন দেখানোর দরকার পড়ে না, সেটাও তোমরা জানো, আমরাও জানি। কিন্তু তবুও আমি তোমাদেরকে বলবো যে যেগুলোর উত্তরের সপক্ষে কোনো যুক্তি বা কোনো সামান্য ক্যালকুলেশন থাকলে তুমি সেটা দেখাবে, সেটা একটা ইমপ্রেশন ক্যারি করবে। কারণ একজন পরীক্ষক যখন নম্বর দিচ্ছেন, তিনি যখন বুঝতে পারছেন যে তুমি উত্তরটা বুঝিয়ে দিচ্ছ, তোমার কনসেপ্ট থেকে দিচ্ছ, তখন সেটা একটা ইমপ্রেশন ক্যারি করে, যেটা তোমার খাতার ইভ্যালুয়েশনে তার একটা প্রভাব পড়ে। তো সেই জন্য এটা সামান্য, খুব বেশি সময় কোনো নষ্ট হবে না। এমনিতে ক্লাস 10-এর প্রশ্নপত্র যখন তোমরা অনেক প্র্যাকটিস করে ফেলবে, ধরো ডিসেম্বর মাস নাগাদ দেখবে তুমি 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে করতে পারছো, ঠিক আছে? সুতরাং এখন থেকে অভ্যাস করা শুরু করো পেপার সলভ করা। তো এটা এইভাবে করবে। ধাপ নম্বর 1, পাতা এদিকে টেবিল মতো করবে, মানে দাগ টানবে। ডান দিকের কলমটা বেশি চওড়া করবে, কারণ ওটাতে তোমাকে গণনা দেখাতে হবে। এইদিকে হচ্ছে তোমার উত্তর, আর এইদিকে হচ্ছে তোমার গণনা, ঠিক আছে? তো আমরা করছি হচ্ছে গিয়ে ফার্স্ট প্রি টেস্ট। পরীক্ষাটা হয়েছিল 22শে এপ্রিল, 22/4/2019। কোশ্চেন নাম্বার 1 তার রোমান বলছে কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত হচ্ছে 25:20, বার্ষিক সুদের হার কত জানতে চাইছে। দেখো, আমরা সবৃদ্ধি মূল্যের সূত্র জানি, কি জানি? a = 3 × 1 + RT/100, ঠিক আছে? তো এখানে তোমাকে বলে দিয়েছে যে a/p না আসল ইস্টু সমৃদ্ধি মূল্য, মানে হচ্ছে p/a, সেটা হচ্ছে গিয়ে তোমার 25/28। তাহলে a/p কি 28/25, তো p-টাকে এদিকে নামিয়ে নাও। a/p = তুমি পাচ্ছ 1 + RT/100। এবার a/p থেকে তুমি কি বসাবে? 28/25, 1 + বার্ষিক সবৃদ্ধি মূল্য, তাহলে সময়টা 1 বছর, r × 1/100, যেহেতু t = 1 ইয়ার। এখান থেকে দেখো তুমি পাচ্ছ r/100 সমান হচ্ছে গিয়ে 28/25 - 1, তাহলে কি 3/25, 25 দিয়ে 100 কাটলে কত? 4। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ r = 12%। তো এখানে অপশন বি আছে। সবসময় মনে রাখবে এমসিকিউ উত্তর দিতে হবে অপশন অ্যালং উইথ আনসার, এইভাবে দিতে বি, অপশন বি, তার পাশে উত্তর 12%, ঠিক আছে? এই উত্তরটা হয়ে যাওয়ার পর খাতায় তুমি একটা এরকম লাইন অফ সেপারেশন ড্র করবে, মানে এই উত্তরটা থেকে পরের উত্তর যাতে আলাদা হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? এটা গেল 1 রোমান 1। তো মুছছি এটা। রোমান 2 প্রশ্ন বলা হচ্ছে কোন শর্তে ax² + bx + c = এটা ডিডাকশন করুন। ax² + bx
প্লাস সি ইকুয়াল 0। এখানে অবশ্যই a নট ইকুয়াল 0 হতে হবে, কারণ দ্বিঘাত সমীকরণই হবে না। তবে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক্ষয়। দেখো আমরা কি জানি, প্রোডাক্ট অফ দ্য রুটস মানে গুণফল p কি c বাই a। এবার যদি বীজ দুটো পরস্পর অনন্যক্ষয় তাহলে কি প্রোডাক্টটা 1 হবে। তাহলে সেখান থেকে কি পাচ্ছ তুমি, c বাই a ইকুয়ালস টু 1, সেখান থেকে পাচ্ছ কি c ইকুয়ালস টু a। তাহলে দেখো তোমার এখানে অপশন সি আছে, অপশন সি c ইকুয়ালস টু a। এবার লাইন অফ সেপারেশন ড্র করো এখান থেকে। দুটো উত্তরের মধ্যে সবসময় একটা দাগ টেনে আলাদা করতে, যাতে এক্সামিনারের কোনো ওভারলুক না হয়, ঠিক আছে। এবার রোমান 3 বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, কেন্দ্র থেকে জ্যার দূরত্ব 5 সেন্টিমিটার হলে বৃত্তের জ্যার দৈর্ঘ্য কত হবে। সঙ্গে সঙ্গে তুমি এখানে একটা বৃত্ত এঁকে ফেলো, অবশ্যই কম্পাস ব্যবহার করবে। ব্যাসার্ধের দূরত্ব আছে, কেন্দ্র থেকে জ্যার দূরত্ব, এই ধরো কেন্দ্র, এই ধরো জ্যার। দূরত্ব যখন অবশ্যই লম্ব দূরত্ব হবে, ধরো কেন্দ্র ও কেন্দ্র থেকে জ্যার দূরত্ব 5 সেন্টিমিটার, ধরো ওএম হচ্ছে কি তোমার 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ তোমাকে দিয়ে দিয়েছে কত জানো, 13 সেন্টিমিটার। তোমার কাছে জ্যার দৈর্ঘ্য জানতে চাইছে, খুব ভালো। দেখো তুমি লিখতে পারো mv স্কয়ার ইকুয়ালস টু ob স্কয়ার মাইনাস om স্কয়ার। সেখান থেকে তুমি লিখতে পারো mv ইকুয়ালস সূত্র বড় ob কত 13 স্কয়ার, om কত 5 স্কয়ার, এখানে তুমি সেন্টিমিটার। এটা নিশ্চয়ই বুঝতে পারছো 12 সেন্টিমিটার হবে। mv যদি 12 সেন্টিমিটার, তুমি জানো m হচ্ছে হাফ অফ ab বাই mu হাফ অফ ab, তো তুমি লিখতে পারো ab ইকুয়ালস টু টুয়াইস mv। তাহলে 2 ইনটু 12 সেন্টিমিটার, তার মানে হলো কি 24 সেন্টিমিটার। গণনা দেখানো হয়ে গেল। এবার দেখো এখানে একটা অপশনটা আছে বি, অপশন বি 24 সেন্টিমিটার হয়ে গেল উত্তর। প্রমাণ 3 হয়ে গেল। এবার প্রমাণ 4 এ যাব। যদি sec θ ইকুয়ালস টু x হয়, তাহলে তোমাকে কতগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে। আচ্ছা, এখানে sec θ এর গ্রাফটা একটু মনে করতে হবে। যা মনে ছবি আঁকা তো তোমরা ভাববে আবার তো সময় নষ্ট হবে। sec θ এর গ্রাফ তোমাদের নিশ্চয়ই মনে আছে। sec θ এর গ্রাফটা হচ্ছে গিয়ে উপরে একটা রিং থেকে নিচে একটা রিং থাকে, তার মানে তুমি এটা নিশ্চয়ই জানো যে sec θ হচ্ছে অলওয়েজ greater equal to 1 হয়, or sec θ অলওয়েজ lesser equal to -1। তোমাকে কি কি শর্ত দিয়েছে দেখো, এখানে এটা অপশন সি এর সাথেই এটা ম্যাচ খাচ্ছে। অপশন সি দেখো ওখানে বলে দিয়েছে x greater equal to 1 or x lesser equal to -1, তাহলে এটাই হবে অপশন সি। আবার এটা দাগ কেটে দেবে। সব সময় দুটো উত্তরের মাঝখানে লাইন অফ সেপারেশন ড্র করবে, বারবার এই কথাটা বলে দিচ্ছি। এবারে রোমান 5, এটা গেল রোমান 4। রোমান 5 বলতে কি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 147 পাই বর্গ সেন্টিমিটার। ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। মাথায় রাখবে নিরেট অর্ধগোলক, তার মানে অর্ধেক তরমুজ। খেয়াল রাখবে তরমুজ মানে বক্রতলটা থাকবে, তার সাথে একটা সার্কুলার প্লেন ফেস থাকবে, ঠিক আছে। তার মানে ক্ষেত্রফলটা হবে 3 পাই r স্কয়ার। 3 পাই r স্কয়ার তোমাকে বলে দিচ্ছে 147 পাই। তাহলে পাই তো ক্যান্সেল হয়ে গেল, আর 3 দিয়ে যদি তুমি r 147 কে ডিভাইড করো, তাহলে 3 4 12, 3 9 27, তাহলে কত হলো r ইকুয়ালস টু 7, কারণ r হচ্ছে পজিটিভ। তো তোমার কি ভূমির ব্যাসার্ধ, তাহলে অপশন বি 7 সেন্টিমিটার হয়ে গেল রোমান 5 এর উত্তর। এই যেটুকু গণনা থাকলো, এইটুকু গণনা এটা প্রুফ করবে যে তুমি অঙ্কটা বুঝে নিজে করবে, জাস্ট এই কারণে এটা করা হচ্ছে, ঠিক আছে। কারণ আমি তো এটা জানবো যে আমাদের স্কুলের ছেলেরা প্রত্যেকেই 100 পাওয়ার যোগ্য, সুতরাং 100 পেতে গেলে এইগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। এবারে রোমান 6,
6 7 m 8 n 14 সংখ্যাগুলোর গড় নয়। কি কি সংখ্যা দিয়েছে দেখো, 6 7 m 8 n 14 এই সংখ্যাগুলোর গড় নয়। দেখো তো এটার সমষ্টি কত দেখো, সামেশন xi কত, 6 7 13 8 21 25 35, 6 7 13 8 21 25 14 8 22, সেটা 14 8 22, সেটা 29 আর 35, n প্লাস n প্লাস 35 সামেশন x। এটা বলতে গড় নয়, কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6, তাহলে সেখান থেকে যদি ভাবো তাহলে গড় নয় মানে 6 9 54, এটা সমান 54, তাহলে তুমি কি লিখতে পারো, m প্লাস n সমান সমান 54 মাইনাস 35, কত হয় 5 আর 9 14, হাতে 1 মিলে 4 19, m প্লাস n ইকুয়ালস টু 19। দেখো অপশন বি এ আছে, তাহলে অপশন বি অনুসারে m প্লাস n ইকুয়ালস টু 19। তাহলে 6টা এমসিকিউ এটা আমার কমপ্লিট হয়ে গেল। এর আমি দাগ নাম্বার 2 এ যাচ্ছি, শূন্যস্থান পূরণ। বলছে বার্ষিক 1% সুদের হারে 1 টাকার 1 মাসের সুদ কি হবে? আচ্ছা আমরা কি জানি ইন্টারেস্ট আই সেটা হচ্ছে কি সরল সুদ সমান সমান আসল সময় সুদের হার। আসল কত বলেছে 1 টাকা, 1 সময় কত বলেছে 1 মাস, 1 মাস মানে কি 1 এর 12 বছর। সুদের হার কত বলেছে 1%, 1/100 কি হলো রুপিস 1/1200। তো এখানে শূন্যস্থানে কি হবে, এটা 2 এর 1 ছিল, তাহলে অতএব উত্তরটা হচ্ছে কি তোমার পুরো বাক্যটাই লিখতে হবে যে এক বার্ষিক 1% হার সুদে 1 টাকার 1 মাসের সুদ ড্যাশ উপর লিখবে 1/1200 টাকা। ঠিক আছে, রোমান 2। আচ্ছা এটা হয়ে গেলে পর দাগ টেনে দেবে, আমি এটা মুছে মুছে পড়েই করছি, চেক করার দরকার নেই। রোমান 2 কি বলছে, √6 ইনটু √15 সমান সমান k ইনটু √10 হলে k এর মান কত জানতে চাইছে। খুব ভালো কথা, তুমি এখান থেকে বলতে পারো দেখো k ইকুয়ালস টু √6 ইনটু √15 কত, √6 ইনটু 15, এটা হচ্ছে √10। আচ্ছা তোমরা কি জানো যে √a ইনটু √b ইকুয়ালস টু √ab কখন হয়, যখন at least 1 among a and b are non-negative। এই কথাটা কিন্তু মাথায় রাখবে, √a ইনটু √b কিন্তু √ab সবসময় হয় না, কিন্তু যখন a আর b এর মধ্যে অন্তত একজন নন নেগেটিভ হবে তখনই এই গুণফলটা হবে। আর সেখানে কত হলো √90 মানে কি 3 √10 5 √10 তার কত হলো 3, তাহলে এখানে k এর মান হচ্ছে কি 3 হবে, k ইকুয়ালস টু 3। ঠিক আছে, তাই হলো রোমান 2। রোমান 3 বলছে বৃত্তের কোন জ্যার সমদ্বিখণ্ডক ওই বৃত্তের এখানে জ্যার সমদ্বিখণ্ডক বলেছে, তো কোনো জ্যাও বলে দিয়েছে। হ্যাঁ খুব ভালো কথা, জ্যা যখন
না, জ্যায়ের সমদ্বিখণ্ডক, শুধু সমদ্বিখণ্ডক করলে বোধহয় ব্যাপারটা ঠিক হবে। ধর এটা বৃত্ত, এটা ব্যাস, এই মধ্যবিন্দু সি। এখন যদি লম্ব সমদ্বিখণ্ডক বলতো তাহলে কেন্দ্রগামী হতো কিংবা ব্যাস হতো। এখানে একটু ত্রুটি আছে প্রশ্নটায়। কোনো বৃত্তের জ্যার লম্ব সমদ্বিখণ্ডকটা বলতে হবে, বললে উত্তর দুটোর যে কোনো একটা বলতে পারো। তুমি কেন্দ্রগামী বলতে পারো অথবা ব্যাস বলতে পারো। প্রমাণ 3, এই অঙ্কটার উত্তর হচ্ছে গিয়ে কেন্দ্রগামী বলতে পারো অথবা ব্যাস বলতে পারো। দুটোই কারেক্ট, যে কোনো একটা লিখলেই কারেক্ট হবে। প্রমাণ 3 হয়ে গেল। আর এই খেয়াল করো, যখন কনসেপচুয়াল হবে তখন তোমার কোনো ক্যালকুলেশন দেওয়ার দরকার নেই, এটা কনসেপচুয়াল, তাই এটা কোনো ক্যালকুলেশন দেওয়ার দরকার নেই। কিন্তু ক্যালকুলেশন যেখানে দরকার সেখানে কিন্তু দিতে হবে। প্রমাণ 4 বলছে 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cos² থিটা প্লাস 3 sin² থিটা, এটার মান কত জানতে চাইছি। আচ্ছা দেখো 1/sec² মানে কি cos² থিটা, তাহলে এটা কি হয়ে গেল 4 cos² থিটা। আচ্ছা 1 প্লাস cos² মানে কি cosec², এবার 1/cosec² যখন সেটা কি হয়ে যাবে sin² থিটা প্লাস 3 sin² থিটা। দেখো দুটো যোগ হলে 4 sin² থিটা, এখানে 4 cos² থিটা আছে। তুমি যদি 4 কমন নিয়ে নাও তাহলে কি পাবে cos² থিটা প্লাস sin² থিটা, তাহলে কত হবে 4। তাহলে এটার উত্তর হবে 4, এর মান 4। ঠিক আছে, এবারে প্রমাণ 5 মুছছি। এটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ড্যাশ একক। দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত তোমরা জানো, πr²h। বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, বক্রতলের ক্ষেত্রফল কত 2πr/h, এটা সাংখ্যমান সমান। এখান থেকে দেখো তুমি πr দিয়ে πr/h দিয়ে ভাগ করে দাও, πr/h দিয়ে ভাগ করলে তুমি এখানে পাবে r, এখানে পাবে কত 2। তাহলে ব্যাসার্ধের সাংখ্যমান কি হবে 2 একক, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, এটা হচ্ছে যে 2 একক। এটা প্রমাণ 5। প্রমাণ 6, আচ্ছা 2 দাগ নম্বরে 6টা দেওয়া আছে, 5টা করতে বলা হয়েছে। এখানে আমার সাজেশন হবে যে এই 2 এর দাগ, 3 এর দাগ, হ্যাঁ তারপর 4 এর দাগ, এখানে আমি বলবো তোমাদেরকে সবগুলো উত্তর করে দিতে। যদি বাই চান্স কোনো একটা তোমার ভুল হয়ে যায় তাহলে তুমি আরেকটা থেকে মার্কস পেয়ে যাবে, তাই এখানে কোনো চান্স নেবে না, এখানে তুমি এক্সট্রা একটা করে উত্তর করে দেবে। ঠিক আছে, সেটাই তোমার পক্ষে সেফ হবে। ঠিক আছে, প্রমাণ 6 বলছে যৌগিক গড় মধ্যমা সংখ্যক্রমান হলো ড্যাশ প্রবণতার পরিমাপ, এটা হবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। ইংরেজিতে বলে দেখবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। ঠিক আছে, দাগ নম্বর 3-এ সত্য মিথ্যা যেগুলো আছে, দেখো সত্য মিথ্যার উত্তর চাইলে তুমি পুরো বাক্য লিখে সত্য মিথ্যা লিখতে পারো, নতুবা দাগ নাম্বার দিয়ে সত্য মিথ্যা লিখতে পারো। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তুমি দাগ নাম্বারের কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না, 1 2 3 4 পরপর সিকোয়েন্সে তোমাকে উত্তরটা করতে হবে। ঠিক আছে, তবে আমার মতে সব থেকে ভালো বাক্য লিখে তার পাশে সত্য মিথ্যা লেখাটাই ভালো। তো আমি এখানে আর বাক্য লেখার চেষ্টা করছি না, কারণ সময় নষ্ট হবে, তুমি পরীক্ষার খাতায় করবে। দাগ নম্বর 3 প্রমাণ 1। বিবৃতিটা কি আছে আমি পড়ছি, যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত থাকলে মোট সুদ সময়ের সাথে ব্যস্তানুপাতে থাকে। আচ্ছা দেখো, এটা সরল সুদ বলেছে যখন, আমি সূত্রটাকে খেয়াল করি কি আছে, P/R/100।
কে কে স্থির বলেছে? আসল আর শতকরা বার্ষিক সরল সুদের হার। আসলটা কনস্ট্যান্ট, এই আটটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে দেখো তুমি এখান থেকে কি পাচ্ছ, I বাই টি ইকুয়ালস টু কি PR বাই 100। এটা কি ধ্রুবক? তাহলে কি হচ্ছে, I আর T এদের ভাগফল ধ্রুবক। তাহলে আর কি হচ্ছে ব্যাপারটা, এখান থেকে তুমি কি বলতে পারো? এখান থেকে তুমি বলতে পারো I ভ্যারিজ অ্যাজ T, মানে I T এর সাথে সরল বেঁধে থাকে, কিন্তু এরা বলেছে ব্যস্তানুপাতে থাকে, তোমরা ভুল বলেছে। তাহলে এটা হচ্ছে মিথ্যা। এক নম্বরটা মিথ্যা হয়ে গেল। 2 নম্বর দিয়ে 2 নম্বর করছি। 2 নম্বরে তোমাকে দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, দেখো x² - x + 2 = 0 বলেছে এর বীজদ্বয় বাস্তব নয়, মানে অবাস্তব। তো চেক করে দেখা যাক। তো দেখো x² এর সহগ কত, a কত 1, x এর সহগ b কত -1, আর ধ্রুবক পদ যেটা x এর অপেক্ষ পদ সেটা হচ্ছে 2। তো তুমি এবারে ডিসক্রিমিনেন্ট ক্যালকুলেট করো, d কি b² - 4ac, b² মানে কি -1² - 4 * a কত 1 * c কত 2, তাহলে কত হলো 1 - 8, তাহলে কত হলো -7 <0। তাহলে ওরা কি দাবি করেছিল? ওরা বলেছিল তোমার বীজদ্বয় বাস্তব নয়, তারা সত্যি কথা বলেছে। তাহলে এটা ট্রুথ ভ্যালু কি হবে? সত্য, ঠিক আছে? রোমান 2 হয়ে গেল, এবার রোমান 3। দুটি ভিন্ন বৃত্তের মধ্যে সর্বাধিক 3টি সাধারণ বিন্দুর অস্তিত্ব সম্ভব। দেখো দুটো ভিন্ন বৃত্ত বলেছে, কিন্তু আবার বলছে 3টে সাধারণ বিন্দু। তো আমরা উপপাদ্য থেকে কি জানি? আমরা জানি যে প্রদত্ত 3টি অসমরক বিন্দুগামী, আবার রিপিট করছি, প্রদত্ত 3টি অসমরক বিন্দুগামী একটি এবং কেবলমাত্র একটি বৃত্তের অস্তিত্ব সম্ভব। এখানে যেহেতু 3টে সাধারণ বিন্দু বলেছে, তাহলে ওই 3টে সাধারণ বিন্দু দিয়ে কেবলমাত্র একটাই বৃত্ত আঁকা যেতে পারে। তো এখানে যে দুটো বৃত্তের কথা বলা হয়েছে সেটা অলিক, সেটা কখনো সম্ভব না। সুতরাং ওদের এই বক্তব্যটা মিথ্যে। বলেছে যে দুটো ভিন্ন বৃত্তের মধ্যে সর্বাধিক 3টি সাধারণ বিন্দুর অস্তিত্ব সম্ভব, এই বক্তব্যটা মিথ্যে। তাহলে রোমান 3 এর ট্রুথ ভ্যালু হচ্ছে মিথ্যে। ঠিক আছে? রোমান 4 বলছে 2 cos² θ সর্বোচ্চ মান 2। রোমান 4 দেখো আমরা নিশ্চয়ই জানি এটা যে cos θ এর মান সর্বদা -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে। যেই মুহূর্তে এটা cos² θ হয়ে গেল, এটার মান কিন্তু 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে। যখন 2 cos² θ হবে, 2 দিয়ে যদি তুমি গুণ করো, এটা কেটে করবে, তাহলে কি হলো?2 cos² θ সর্বোচ্চ মান কি 2, তাহলে এটা ঠিক বলেছে। তাহলে এটা ট্রুথ ভ্যালু কি হবে? সত্য। রোমান 5 কি বলছে? নিরেট লম্ববৃত্তাকার চোঙের একটি বক্রতল, দুটি সমতল। দেখো চোঙ শেপটা তোমার মনে আছে নিশ্চয়ই, নিরেট। তাহলে এটা একটা সমতল, এটা একটা সমতল, আর এটা হচ্ছে বক্রতল। তাহলে কি হলো? একটা বক্রতল, দুটো সমতল। তাহলে কথাটা ঠিক বলেছে। তাহলে এটা ট্রুথ ভ্যালু হচ্ছে, রোমান 5 এর ট্রুথ ভ্যালু সত্য হলো। রোমান 6 মানের ঊর্ধ্বক্রমে সাজানো এই এদের মধ্যমা 24 হলে x এর মান কত? x এর মান 21 বলে দিয়ে দিয়েছে। যাই হোক সত্য না মিথ্যে এটা আমাকে দেখতে হবে। ভালো কথা। রোমান 6 সংখ্যাগুলো কি কি? 6, 8, 10, 17,
ছয় আর 10 17 x প্লাস 2 x প্লাস 4 x প্লাস 4 30 33 37 30 33 37 40 আগে দেখো কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে পর্যবেক্ষণ সংখ্যা 10 টা জোড় তাহলে অতএব মধ্যমা কি হবে মধ্যমা হচ্ছে 5th এবং 6th এর এভারেজ 1 2 3 4 5 এই দুটোর এভারেজ কি হবে হাফ অফ x plus 2 plus x plus 4 তাহলে কি হয়ে যাবে x plus 3 তাহলে ওরা মধ্যমা কত বলে দিয়েছে মধ্যমা 24 বলেছে তাহলে কি হলো x plus 3 সমান 24 তাহলে x এর মান কত হচ্ছে 21 ওরা কি বলেছে দেখি ওরা 21ই বলে তাহলে এটার ট্রুথ ভ্যালু কি হবে 70 ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের দাগ নাম্বার 3 এর সত্য মিথ্যা সব হয়ে গেল এবার দাগ নাম্বার 4 এ আসছি এখানে 12টা প্রশ্ন থাকে তোমাদের 10টা করতে হবে এখানে কিন্তু পুরো গণনা না থাকলে কিন্তু নম্বর পাবে এখানে ওই প্রশ্নে আমাদের ইনস্ট্রাকশনে বলাই থাকে যে গণনায় 1 এবং উত্তরে 1 তুমি গণনা না করলে কিন্তু এখানে 1 নম্বর বাদ চলে যাবে এখানে কিন্তু পরিষ্কার করে তোমাকে গণনা করতেই হবে দাগ নাম্বার 4 বলছে একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায় যদি শহরের বর্তমান লোক সংখ্যা 48,000 হয় তাহলে 2 বছর পরে লোক সংখ্যা কত হবে 2 বছর পরে লোক সংখ্যা কি হবে তাহলে 48,000 ইনটু 1 প্লাস বৃদ্ধি হার কত 5% হোল স্কয়ার তাহলে কি হলো 48,000 আচ্ছা এটা 21/20 দুখানে 21/20 দুটো শূন্য কাটলাম 4 4 দিয়ে কাটলে 4 বড় 48 120 আর এদিকে দেখো 120 দুটো একটু গুণ করলে কত 441 তাহলে কত হচ্ছে 12 কে 12 2 হাতে 1 12 তে 48 এর কোন মধ্যে 9 হাতে 4 12 তে 48 এর 4 এ 52 0 52920 52920 2 বছর পরে লোক সংখ্যা হবে 52920 হলো এটা এবার 4 এর রোমান 2 তে চলো বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদারের মূলধন অনুপাত বলে একটা ভগ্নাংশের অনুপাত দিয়ে দিয়েছে 4 এর রোমান 2 3 জনের অনুপাত বলেছে 1 এর 2 1 এর 3 1 এর 4 তো আমার মতে এটা ইন্টিগ্রাল রেশিওতে নিয়ে যাওয়া উচিত 2 3 4 লসাগু 12 12 দিয়ে গুণ করলে হচ্ছে 6:4:3 এই অনুপাতটা পেয়ে গেলাম এবার বলছে যে 4 মাস পরে প্রথম অংশীদার তার মূলধনের অর্ধেক তুলে নেয় তাই বছর শেষে তার মূলধন অনুপাত কত হবে এটা হচ্ছে নিয়োজিত মূলধন অনুপাত ছিল 4 মাস পরে প্রথম অংশীদার অর্ধেক তুলে নিচ্ছে তো দেখো প্রথম অংশীদারের ক্ষেত্রে ধরে নিচ্ছি আমি ওদের বিনিয়োগগুলো 6x টাকা 4x টাকা 3x টাকা সেটা লিখে নিতে পারো তাহলে প্রথম অংশীদারের ক্ষেত্রে রুপি 6x কেটেছে প্রথম 4 মাস এবং অবশিষ্ট 8 মাস কেটেছে এর হাফ মানে রুপি অর্ধেক তুলে নিয়েছি তাহলে এবার অতএব প্রথম অংশীদারের তুল্য মূলধন কি হবে 4 × 6x প্লাস 8 × 3x রুপিস এত তাহলে কত হলো রুপিস এটা 24 এটাও 24 তাহলে কত হলো 48 আচ্ছা বাকিরা কেউ কোনো টাকা ওঠায়নি তাহলে এর 4x সেটা 48x হবে এর 3x এটা হয়ে যাবে 36x এটা লিখে দেখাবে
অতএব তাদের মূলধন অনুপাত তাহলে কি দাঁড়াবে 48x is to এটাও 48x, এটা হয়ে যাবে 36x। তাহলে 12 দিয়ে কাটলে 4:4:3। তাহলে এটাই হবে তাদের আলটিমেট যে অনুপাত, যে অনুপাতে ওদের মধ্যে লভ্যাংশ বন্টিত হবে 4:4:3। দাগ নাম্বার 3 মুছে দিচ্ছি। বলছে x varies as y square, আর বলে দিয়েছে যে y equals 2a হলে x equals to a। এটা যখন ভ্যারিজ as আছে তাহলে এখান থেকে তুমি বলতে পারো x by y square সমান সমান ধ্রুবক সমান সমান k ধরি এবং k অবশ্যই ডিফারেন্ট ফ্রম 0। তাহলে প্রশ্ন অনুসারে বলেছে যখন x equals to a তখন y equals to 2a, যখন x equals to a তখন y equals to 2a। সেটা এখানে বসিয়ে দাও k by 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু কত k। তাহলে আমি পেয়ে গেলাম কত k সমান সমান 1/4। তোমার কাছে চেয়েছে হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক নিরূপণ করো, তো k এর মানটা এখানে বসিয়ে দিলে x আর y এর মধ্যে সম্পর্ক হয়ে যাবে। তাহলে কি হলো x by y স্কয়ার সমান সমান 1/4। সেখান থেকে তুমি পেয়ে গেলে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এটা একটা দরকারি সমীকরণ, তোমরা ক্লাস 11 এ গিয়ে জানতে পারবে। এটা একটা অধিবৃত্তের সমীকরণ, প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে। তো যাই হোক এটা গেল। এবার রোমান 4 এ যাচ্ছি। রোমান 4 এর অঙ্কটায় বলা হয়েছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, প্রথমটি 2, দ্বিতীয়টি 6, প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত। বাকিগুলো বলা নেই, তো আমি ধরে নিচ্ছি a b c এরা ক্রমিক সমানুপাতিক। তো ক্রমিক সমানুপাতিক হলে কি হয় আমরা জানি 2/6, 6/a, a/b, b/c। তোমার কাছে জানতে চাইছে কিন্তু c কত। তো আমি এক এক করে এগোচ্ছি। দেখো এই প্রথম দুটো সম্পর্ক থেকে তুমি বলতে পারো a সমান সমান 18। কি করে 2 3 6 3 6 18। এবারে এই 2/6 এটা মানে তো 1 এর 3। তুমি কি পাচ্ছ 1 এর 3 সমান সমান a/b। এর মানটা বসিয়ে দাও এখানে। b সমান সমান কত 3a, তাহলে 3 * 18 কত হলো 54। এবারে এটাতে চলে এসো b/c সমান সমান কত 1 এর 3, 1 এর 3 মানে এই 2/6 থেকে পাচ্ছি। এখান থেকে c সমান সমান কত হলো 3b, 3 * 54 মানে কত হলো 162। অতএব পঞ্চমটি 162 এটা লিখতে হবে, ঠিক আছে। অতএব পঞ্চম সংখ্যাটি 162। এবারে চলে আসি রোমান 5 এ। কেন্দ্রীয় বৃত্তে 10 সেন্টিমিটার 24 সেমি দৈর্ঘ্যে দুটি সমান্তরাল যায় AB ও CD কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি AB ও CD যায় দুটির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ তৈরি হবে। কেন্দ্রীয় বৃত্তে 10 ও 24 সেন্টিমিটার দুটি সমান্তরাল যায় ABC বৃত্তের বিপরীত পার্শ্বে অবস্থিত। খুব ভালো কথা। 10 24 ধরটা AB এটা CD এরা দুজনে পরস্পর সমান্তরাল যায়।
এবি ও সিডি জ্যামিতির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার। লম্ব লম্ব এটা হচ্ছে এই গোটা দূরত্বটা হচ্ছে 17 সেন্টিমিটার। তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। আচ্ছা, এইটার নাম ধরো আমি দিলাম এম, এটার নাম দিলাম এন। তোমাকে বলে দিয়েছে এমএন, এই দূরত্বটা 17 সেন্টিমিটার পর্যন্ত বলে দিয়েছে। আর বলে দিয়েছে এবি দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল 10 সেন্টিমিটার, এবি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং আরেকটা যে দৈর্ঘ্য তার দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এর দৈর্ঘ্য বলেছে, সিডি দৈর্ঘ্য বলেছে 24 সেন্টিমিটার। তাহলে হাফ এটা কত 5 সেন্টিমিটার আর এটা কত হাফ 12 সেন্টিমিটার। তাহলে দেখো এমবি হাফ অফ এবি তাহলে কত হলো 5 সেন্টিমিটার, আর এদিকে এমডি হাফ অফ সিডি মানে কত হলো 12 সেন্টিমিটার। যে কোনো একটা পার্টে আমি দূরত্বকে x সেন্টিমিটার ধরি, ধরো ওএন কে আমি x ধরে নিলাম। এই পাশটা কত হবে, টোটাল দূরত্ব কত বলেছিল 17, তাই তো? এই পাশটা কত 17 মাইনাস x হবে। দেখো ত্রিভুজ OMB থেকে OB স্কয়ার সেটা কি হবে 17 মাইনাস x এর হোল স্কয়ার প্লাস 5 এর স্কয়ার। আবার ত্রিভুজ OMD থেকে OB স্কয়ার সেটা হবে x স্কয়ার প্লাস 24 স্কয়ার। অর্থাৎ OB আর OD তো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তো তুমি লিখতে পারো 17 মাইনাস x এর হোল স্কয়ার প্লাস 5 এর স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 24 স্কয়ার। তারপরের ধাপে তুমি লিখতে পারো 17 মাইনাস x এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান 24 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। আমি উপরে এগুলো করছি। এবারে a প্লাস b মাইনাস b কত যোগ করলে কত হচ্ছে 17, বিয়োগ করলে কত 17 মাইনাস 2x, 24 প্লাস 5 কত 29, 24 মাইনাস 5 কত 19। আর 17 এখানে কারোরই উৎপাদক নয়, তোমার ক্যালকুলেশনটা বাজে দিকেই যাচ্ছে আর কি। টোটাল দূরত্ব ছিল 17 সেন্টিমিটার, এদিকে x ওদিকে 17 মাইনাস 5 স্কয়ার প্লাস 17 মাইনাস x স্কয়ার 12 স্কয়ার প্লাস x। এই জায়গাটা ভুল করেছি, এটা 24 স্কয়ার না, এটা 12 স্কয়ার। x স্কয়ার প্লাস এটা 12 স্কয়ার, 12 স্কয়ার হলে তো কেটে যাবে। দেখেছো কিরকম ভুল করি। এটা 12 স্কয়ার, 12 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তাহলে এখানে হয়ে যাবে 12 প্লাস 5 17, 12 মাইনাস 5 কত 7। এবার তো 17 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হলো 17 মাইনাস 2x ইকুয়ালস কত 7, তাহলে 2x ইকুয়ালস কত 10, তাহলে অতএব x ইকুয়ালস কত 5। এই মুহূর্তে x 5 তুমি এখান থেকে খুব সহজেই ওটি পেয়ে যাবে। ওটি কি রুট ওভার অফ ওএন স্কয়ার প্লাস এনডি স্কয়ার। ওএন কত তুমি x পেয়ে গেছো 5 স্কয়ার প্লাস এনডি স্কয়ার মানে কি 12 স্কয়ার সেন্টিমিটার, সামনে কত 13 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 13 সেন্টিমিটার। ঠিক আছে, পরের প্রশ্ন রোমান 6 মুছে দিচ্ছি।
এবিসিডি বৃত্ত হচ্ছে চতুর্ভুজ। এটা বৃত্ত আকারে বোঝা যাচ্ছে। বিএডি 65, এবিডি 70। এবিসিডি বৃত্ত চতুর্ভুজ যেখানে বিএডি 65 ডিগ্রি, এই কোণটা বলেছে 65 ডিগ্রি, আর বলেছে এবিডি 70 ডিগ্রি। এই কোণটা বলেছে 70 ডিগ্রি। চেয়েছে কি এসিবি, এই কোণটা চাওয়া হয়েছে। কোণ এসিবি তোমার কাছে চাওয়া হয়েছে। আচ্ছা দেখো, যে ত্রিভুজ ডিএবি থেকে কোণ এডিবি প্লাস কোণ ডিএবি প্লাস কোণ এডিবি সেটা কত 180 ডিগ্রি, বা কোণ এডিবি প্লাস ডিএবি কত 65 ডিগ্রি, প্লাস এবিডি কত 70 ডিগ্রি, সমান সমান কত 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ এডিবি এর পরিমাপ কি হবে? 180 ডিগ্রি মাইনাস 60 70 130 135 ডিগ্রি, মানে কত 45 ডিগ্রি। তাহলে আমি এডিবিটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবারে দেখো কোণ এসিবি সেটা ইকুয়াল টু কোণ এডিবি, কেন না একই বৃত্তান্তস্থ কোণ, তাহলে কি হবে 45 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম এসিবি 45 ডিগ্রি। ঠিক আছে, এবারে আসছি রোমান 7। এটা বুঝে ফেলি। এবিসি ত্রিভুজের এবি 2a-1 এসি এত, তো প্রাথমিকভাবে আমার কিছুই জানা নেই এটা কি ধরনের ত্রিভুজ। আমি একটা র্যান্ডম ত্রিভুজ আঁকবো। কি দিয়েছে? এবি বলেছে 2a-1, 2a-1 সেন্টিমিটার। এসি বলেছে 2a, 2 root over of 2a, 2a টা root over এর মধ্যে এত সেন্টিমিটার। আর বিসি বলেছে 2a plus 1। তাহলে দেখো আমি এক কাজ করি, ab স্কয়ার প্লাস ac স্কয়ার এটা ক্যালকুলেশন করে দেখি কি হয়। ab স্কয়ার মানে কি 2a-1 এর হোল স্কয়ার, ac স্কয়ার মানে কি 2 root over of 2a তার মাথায় হোল স্কয়ার। এটা সেন্টিমিটার স্কয়ার কি হচ্ছে যে x স্কয়ার আছে। আচ্ছা এটাকে লিখতে পারি 2a-1 এর হোল স্কয়ার, এটা হচ্ছে √2 থেকে 2, এখানে বাইরে 4 মানে হয়ে গেল কত 8a। এবার ধরো আমি এটাকে লিখতে পারি এরকম ভাবে 2a-1 এর হোল স্কয়ার প্লাস 4 into 2a into 1। তো আমি এটাকে চাইলেই লিখতে পারি 2a plus 1 এর হোল স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, এখানেও সেন্টিমিটার স্কয়ার, এখানেও সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমি ব্যাপারটাকে কি লিখতে পারি 2a plus 1 হচ্ছে bc, bc স্কয়ার। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার। এবার আমি লিখব অতএব পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুসারে, এখানে কিন্তু সাবধান, ম্যাক্সিমাম ছেলে এখানে লেখে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সেটা কিন্তু নয়। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা পাচ্ছি কি বিসিটা অতিভুজ, তার মানে উল্টো দিকের কোণটা কি এইটা, তাহলে ডিএসি সমকোণ। তাহলে কোণ ডিএসি ইকুয়াল টু π/2 লিখতে পারো, 90 ডিগ্রি লিখতে পারো, যেটা খুশি, π/2 রেডিয়ান অথবা 90 ডিগ্রি। ডিএসি এর মান তোমাদের জানতে চেয়েছি। এবারে রোমান 8।
প্রমাণ এটা কি বলছে tan থিটা ইনটু tan 2 থিটা ইকুয়ালস টু 1। চেয়েছে কি তোমার কাছে cos 2 থিটার মান জানতে চেয়েছে। এটা দেখো এখান থেকে তুমি লিখতে পারো tan 2 থিটা ইকুয়ালস টু 1 বাই tan থিটা, তার মানে কি cot থিটা। cot থিটা মানে কি আবার tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। পূরক করণের নীতি অনুযায়ী তাহলে কি অতএব থিটা ইকুয়ালস টু কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা বা থিটা সমান কি 90 ডিগ্রি, তাহলে অতএব থিটা সমান সমান কি হবে 30 ডিগ্রি। চাওয়া হয়েছে কি তোমার কাছে cos 2 থিটা, তাহলে অতএব cos 2 থিটা 2 থিটা মানে 60 ডিগ্রি, তাহলে cos অফ 60 ডিগ্রি তাহলে কত হাফ। তোমার 8 হয়ে গেল এবং তোমার 9। তোমার 9 এ যাচ্ছি। এখানে প্রথমে বলে দিই যে থিটা সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট। তোমার কাছে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, এটার ক্ষুদ্রতম মান জানতে চাওয়া হয়েছে যেখানে 0 ডিগ্রি থেকে থিটা বড় 90 ডিগ্রি থেকে ছোট। তুমি এটাকে লিখবে 3 tan থিটা হোল স্কয়ার, এটাকে লিখবে 2 cot থিটা হোল স্কয়ার। এবার যেটা কনফিউশন হয় দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দুটো সূত্র আমরা ছোটবেলায় শিখেছিলাম। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, যে কনফিউশনটা আমি কোনটা লিখবো, এই সূত্রটা না এই সূত্রটা। তো দেখো আমি এখানে এই দ্বিতীয় সূত্রটা লিখব। কেন লিখবো আমি একটু পরে জাস্টিফাই করে দিচ্ছি। এখানে লিখবো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3 tan থিটা ইনটু 2 cot থিটা। 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার, এখানে 6 গুণে 12, tan থিটা ইনটু cot থিটা 1, তাহলে এটা হয়ে গেল কত 12। এবার দেখো থিটার বাস্তব মানের জন্য 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার, সেটা কি হবে সেটাই বলছি। যদি 12 যোগ করো তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার প্লাস 12, এটা ইকুয়াল টু 12। এটা হচ্ছে থিটার সকল বাস্তব মানের জন্য, ঠিক আছে। তাহলে এটা এটা ইকুয়াল টু 12। এবার এটা মানে কি, এটা মানেই তো অরিজিনাল এক্সপ্রেশনটা। তার মানে তুমি পেয়ে যাচ্ছ 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এটা ইকুয়াল টু 12, যেটা কিনা সাজেস্ট করছে ন্যূনতম মান 12। এবার তোমার মনে হতে পারে যে আমি যদি প্রথম সূত্রটা প্রয়োগ করতাম তাহলে আমি এখানে পেতাম -12, তো 12 থেকে তো -12 আরো কম, তো ওটা কেন নিলাম না। এবার জিনিস ফলো করো, এটার মান 12 কখন হচ্ছে, যখন এই পূর্ণবর্গটা 0 হচ্ছে। যদি তোমার এখানে এটা প্লাস হতো 3 tan থিটা প্লাস 2 cot থিটা, এটা 0 হতো। এটা 0 হলে কি হতো, tan থিটা দিয়ে গুণ করো, 3 tan স্কয়ার থিটা প্লাস 2 ইকুয়াল 0 হতো। তাহলে এখান থেকে কি পেতাম, tan স্কয়ার থিটা ইকুয়াল টু -2, যেটা কোনদিন সম্ভব। tan থিটাটা বাস্তব রাশি, তার বর্গ -2 কখন সম্ভব, সম্ভব না। আর একটা কথা বলি, এটা হচ্ছে দুটো বাস্তব রাশির বর্গের সমষ্টি। দুটো বাস্তব রাশির বর্গের সমষ্টির ন্যূনতম মান কি হয় 0, তাই -12 হওয়ার কোনো চান্স নেই। এই দুটো দিকটা মাথায় রাখবে, তাহলে তোমার কখনো মনে হবে না যে কোনটা ব্যবহার করবে। সবসময় মনে রাখবে এটা ব্যবহার করলে এটা প্লাস থাকবে, তো এটাকে প্লাসই রাখতে হবে, কারণ তুমি মাইনাস করতে পারো না। কারণ দুটো বাস্তব রাশির বর্গের সমষ্টি কোনোদিনই ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। আর এটা গেল। তো আজকের ক্লাসে আমরা এই রোমান 9 অবধি করে শেষ করছি, পরের ক্লাসে আমি পর থেকে ধরবো। তাহলে আজকের মতো বাই।